সেম লাগতেছে। হ্যাঁ সেম লাগবে, ডিফারেন্স কোথায়? দুটো ডায়াগ্রাম সেম, বাট মেথডের মধ্যে ডিফারেন্স আছে। ডিফারেন্সটা হলো মাছটাতে র দেওয়া হয় আর এটাতে র নাই। র নাই মিন্স মানে স্যার একটা প্লান্টের বাকি প্লান্টগুলো যেটা হবে একটা প্লান্ট থেকে ওইটা আর কি রতে হচ্ছে গ্রো করা হয়, আর পিওর লাইনে তো র নাই মনে হয়। না, এখানে হয়েছে যে এই যে এই যে লাইন যখন থাকবে, এরকম লাইন যখন থাকবে তখন এটা একটা গাছের প্রয়োজনীয়। এখানেও ঠিক তাই, একটা গাছ যখন থাকবে এটা একটা গাছ। কিন্তু এখানে হচ্ছে যে এখানে একটা গাছ, এখানে যে সারিগুলো হলো, এই সারিগুলো এটা যদি তুমি সিলেক্ট করো তাহলে এই সারির যে গাছ এইটাকে তোমার ইন্ডিভিজুয়ালি টেস্ট করতে হবে আলাদা আলাদা করে। এই সারির যে গাছ এটাও আলাদা করে টেস্ট করা হবে। কিন্তু এখানে মাস সিলেকশনের সময় যদি তুমি এই লাইনকে সিলেক্ট করো, এটাকে সিলেক্ট করো, এটাকে বাদ দাও, এটাকে বাদ দাও, সব গাছের সিডগুলোকে একবারে নিয়ে টেস্ট করতে হবে। বোঝা গেছে? এখানে হচ্ছে যে ইন্ডিভিজুয়াল প্লান্টের সিড নেওয়া হচ্ছে, আগে যে রকম করা হয়েছে ইন্ডিভিজুয়াল প্লান্টের সিড নিয়ে একটা সারি করা হয়েছে। কিন্তু এখানে ইন্ডিভিজুয়াল প্লান্টের সিড নিয়ে আলাদা আলাদা করা হচ্ছে, কিন্তু এখানে সিলেক্টেড লাইনের সব সিডগুলোকে নিয়ে বাল্ক করা হচ্ছে। এখানে হচ্ছে যে মেথডের পার্থক্য। তোমার ডায়াগ্রামেটিক্যালি এক, বাট দুটো মেথডের প্রসিডিওর ডিফারেন্ট। এটা হচ্ছে তোমার জি স্যার, সিঙ্গেল সিডের, সিঙ্গেল প্লান্টের প্রোজেনি। এটা আর এখানে বাল্ক মিন্স অনেকগুলো প্লান্টের এখানে প্রোজেনি এখানে আছে। ডায়াগ্রাম সেম বাট প্রসিডিওর ডিফারেন্ট। বোঝা গেছে? জি স্যার বুঝছি। আচ্ছা, নেক্সট কারো কোশ্চেন? কি কারো কোনো প্রশ্ন নাই? স্যার জি স্যার ভ্যারাইটি রিলিজের ক্ষেত্রে আমরা যেটা পড়েছিলাম সেখানে হাইব্রিড ক্রপের জন্য নোটিফাইড নন নোটিফাইড ক্রপের জন্য আলাদা আলাদা রুলস পড়েছিলাম। স্যার কোশ্চেনে এসেছিল যে প্রিন্সিপাল অফ ভ্যারাইটি রিলিজ ইন বাংলাদেশ, এই ক্ষেত্রে কিভাবে লিখবো, কোনটা লিখবো? এইটা হচ্ছে যে যেহেতু তোমার 5 মার্কের উত্তর এবং 5 মার্কের উত্তর দিতে হয়তো বা 8-10 মিনিট সময় পাবা, এবং এই যে লগুলো আসলে আগে ছিল না। তোমার যে কোশ্চেন গুলো ছিল, কোশ্চেন গুলো কিন্তু বর্তমান বছরে যে আগের বছরের প্রশ্নের লগুলো যেহেতু ইনক্লুড হয়েছে, বিধায় ওইভাবে প্রশ্নগুলো এমন ভাবে করা হবে যাতে তোমরা ওই 8-10 মিনিটের মধ্যে পাও। এবং তোমার যেটা প্রশ্ন যে হাইব্রিড ভ্যারাইটি ডেভেলপমেন্টের ক্ষেত্রে, জি স্যার। হাইব্রিড ভ্যারাইটি ডেভেলপমেন্টের ক্ষেত্রে তোমার সেখানে নোটিফাইড এবং নন নোটিফাইড ক্রপ দুটোকে ভাগ করতে হবে। নোটিফাইড হলে তোমাকে আমি যেটা বলছিলাম যে রাইসের একটা উদাহরণ দেওয়া হয়েছে। রাইসের উদাহরণের ক্ষেত্রে যে BR28, BR29 বা 10টা লোকেশনের মধ্যে 6টা লোকেশনে ভালো হবে, এই জাতীয় আইনের সংশোধনগুলো 2019-এ নিয়ে আসা হয়েছে। এত ডিটেল তো আর একটা প্রশ্নের উত্তরে হবে না, তোমাকে তখন ওই অংশ বিশেষ উল্লেখ করতে হবে যে এখানে কিছু মডিফিকেশন এই মানে ক্রপ ভিত্তিক, অর্থাৎ নোটিফাইড ক্রপের জন্য ক্রপের ক্ষেত্রে এই রুলস গুলো
বা 2019-এর মানে অনুমোদিত আইনটা অনুসরণ করতে হবে যদি সংক্ষেপে লিখতে চাও। আর নন নোটিফাইড এর ক্ষেত্রে তোমাকে বলতে হবে যে সেখানে ছিল পাবলিক অর্গানাইজেশন এবং প্রাইভেট অর্গানাইজেশন। জি স্যার। পাবলিকের ক্ষেত্রে আলাদা, প্রাইভেটের ক্ষেত্রে আলাদা। প্রাইভেটের ক্ষেত্রে সে শুধু অ্যাপ্লাই করলেই হবে, তার যেগুলি টেস্ট রেজাল্ট সেটা দিয়ে। আর পাবলিকের ক্ষেত্রে হলো তার ইন্টারনাল একটা কমিটি থাকবে, সেই ভ্যালুয়েশন করবে, সেই ভ্যালুয়েশন রিপোর্ট সহকারে এনএসবি তে অ্যাপ্লাই করবে। আর নোটিফাইড ক্রপের ক্ষেত্রে সেখানে হাইব্রিড রাইসের জন্য হলো সেখানে 2019-এর আইনটা অনুসরণ করতে হবে এবং অন্যান্য ভ্যারাইটির ক্ষেত্রগুলোতে, অন্যান্য ভ্যারাইটির যেমন হুইটে তো আর তোমার হাইব্রিড নাই আমাদের দেশে, মেইজ তো হচ্ছে নন নোটিফাইড ক্রপস। সুতরাং ওই যদি সংক্ষেপে একদমই বলতে চাও ওইখানে আর একটু বাড়ায় লিখতে পারো আর কি, যে নোটিফাইড এর মধ্যে হাইব্রিড ভ্যারাইটির ডেভেলপমেন্টের জন্য বা ভ্যারাইটি রিলিজের জন্য তোমাকে যে 2019-এর যে সংশোধনী যেটা আছে সেই সংশোধনী কিছু হাইলাইট করতে হবে, যদি তোমার ওই সময়ের মধ্যে বিবেচনায় নিয়ে তোমাকে ওইটা লিখতে হবে। যেমন 10টা অ্যাগ্রো ইকোলজিক্যাল জোন আছে, সেই 10টার মধ্যে 10টাতেই দিতে হবে এবং 10টার মধ্যে 6টাতে ভালো রেজাল্ট করতে হবে এবং হাইব্রিড রাইস গুলো BR28, 29 এর সাথে তুলনা করতে হবে। তার তুলনায় তোমার 10 বা 20% মনে হয় বেশি ইল্ড হতে হবে। এই বিষয়গুলোকে অর্থাৎ সেই আইনের আলোকে তোমার কি পয়েন্টস গুলোকে হাইলাইট করে তারপরে লিখতে হবে। এবং লেখার সময় অবশ্যই নোটিফাইড ক্রপকে বেশি গুরুত্ব দিবা, নন নোটিফাইড ক্রপকে বেশি গুরুত্ব দিবা। জি স্যার, ধন্যবাদ। আর কারো কোনো কোশ্চেন? নোটিফাইড আর নন নোটিফাইড ক্রপের রিলিজিং এর প্রসিডিউর কোনটা? নোটিফাইড আর নন নোটিফাইড আমি লাস্ট ক্লাস একটা নিছি, সেটা ভ্যারাইটি রিলিজের উপরে। লাস্ট ক্লাসটা কি করছিলা? জি স্যার, করছিলাম। ওইখানেই তো আমি ডিটেইল বলে দিছি। তোমার বুঝতে কোথায় অসুবিধা হচ্ছে? স্যার প্রসিডিউর কোনটা হবে সেটা বুঝতেছি না স্যার আসলে। প্রসিডিওর বলতে বোঝাচ্ছে যে, প্রসিডিওর বলতে বোঝায় যখন একটা ভ্যারাইটি তুমি রেজিস্ট্রেশন নিতে চাচ্ছ, অর্থাৎ একটা প্রোডাক্ট যখন ডেভেলপ হয়ে গেল রিসার্চের মাধ্যমে, বা তুমি বিদেশ থেকে আমদানি করছো কোনো একটা উন্নত ভ্যারাইটি, সেটা যদি তুমি মার্কেটিং করতে চাও বা কৃষকদের মাঝে বা প্রডিউসারের মাধ্যমে বা গ্রোয়ারদের কাছে পৌঁছাতে চাও, সেটা তুমি ইচ্ছা করলেই এই পৌঁছানো তোমার ইচ্ছার উপরে নির্ভর করবে না, সেটা একটা পদ্ধতির মাধ্যমে যেতে হবে। সেই পদ্ধতিটাই হলো তোমার প্রসিডিওর। প্রসিডিওর কি আমি বলছি যে রাইসের হাইব্রিড রাইস ভ্যারাইটি সেটা পাবলিক অর্গানাইজেশন করে, পাবলিক অর্গানাইজেশন মিন্স বিরি করে, প্রাইভেট অর্গানাইজেশন মিন্স সিড কোম্পানিগুলো করে। বিরি এখন হাইব্রিড রাইসের একটা ভ্যারাইটি ডেভেলপ করলো। এই হাইব্রিড রাইসের ভ্যারাইটিটা রিলিজ করতে গেলে তাকে কোন কোন কাজগুলো করতে হবে, এটাই হচ্ছে প্রসিডিওর। তাকে প্রথমে এনএসবি তে অ্যাপ্লাই করতে হবে। এনএসবি তে অ্যাপ্লাই করার পরে তাকে একটা নির্দিষ্ট ফি সহকারে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার পরে তাকে আবার সেই লাইনের বা ক্যান্ডিডেট ভ্যারাইটির সিড দিতে হবে। সেই সিডগুলো SCA সিড সার্টিফিকেশন এজেন্সি প্রথম বছর করবে ডাস্ট টেস্ট,
দ্বিতীয় বছরে করবে তোমার ইল ট্রায়াল দিবে বিভিন্ন রিজিয়নে, 10টা রিজিয়নের মধ্যে দিবে, 6টাতে ভালো ফলাফল আসতে হবে, মোর দেন 10% ইল হতে হবে বা 20% হাইব্রিডের ক্ষেত্রে সম্ভবত হলে তারপরেই সেটা যদি, এবং সেটা কে করবে? টেকনিক্যাল কমিটি করবে। টেকনিক্যাল কমিটি আবার তোমার এনএসবি তে রিপোর্টিং করবে। এনএসবি তখন যদি টেকনিক্যাল কমিটির সুপারিশ পায় তখন সে রিলিজ করবে, তাকে অনুমোদনটা দিবে। এটাই হলো তোমার প্রসিডিওর বা পদ্ধতি। স্যার প্রসিডিওরটা নন নোটিফাইড আর নোটিফাইড দুটার ক্ষেত্রে কি সেম নাকি আলাদা? সরি, নোটিফাইড নন নোটিফাইড দুটার ক্ষেত্রে সেম না আলাদা? জি স্যার। আমার মনে হয় না যে তুমি লাস্ট ক্লাস করছো। স্যার করছিলাম স্যার। না, আমি কিন্তু নোটিফাইড এবং নন নোটিফাইড দুটো একদম অনেক ডিফারেন্স। নোটিফাইড ক্রপস এর একটা তালিকা আমি দিচ্ছি। নোটিফাইড ক্রপস কোনটা কোনটা আছে? রাইস, হুইট, জুট, পটেটো, কেনাফ, মেস্তা, ঠিক আছে? মোট 7টা ক্রপ আছে নোটিফাইড এর মধ্যে। আর নন নোটিফাইড হলো বাকি সমস্ত ক্রপ গুলো, ইভেন মেইজ আমাদের দেশে প্রচুর পরিমাণে হয়, সেটা হলো নন নোটিফাইড। তো নোটিফাইড ক্রপ তার পদ্ধতি হলো যে পাবলিক এবং প্রাইভেট অর্গানাইজেশন সবার জন্যই সেম। নোটিফাইড কেন করা হচ্ছে? আসলে এখানে ব্যাপকভাবে তোমার পরীক্ষা নিরীক্ষা করে সেটাকে রিলিজ দেওয়ার পদ্ধতি। এই জন্যই এই ক্রপ গুলোকে লিস্টেড করা হচ্ছে এই কারণেই, যাতে যেহেতু ধান বাংলাদেশে প্রচুর পরিমাণে প্রচুর এলাকায় হয়, প্রচুর লোকজন এটার উৎপাদনের সাথে জড়িত, বিধায় এই ক্রপগুলোকে উপরে সরকারের নিয়ন্ত্রণটা বেশি রাখে, যাতে কোনোভাবেই কৃষকরা বা উৎপাদকরা ক্ষতিগ্রস্ত না হয়। কোনো একটা ভ্যারাইটি কেউ বিদেশ থেকে আমদানি করলো, বললো যে ভালো, কারণ সরকারের যদি রেগুলেটরি মেকানিজম না থাকে, সহজ করে দেয়, যে কেউই তো মার্কেটে ব্যবসা করে সে টাকা উঠায় নিয়ে আসলো, কিন্তু ক্ষতিগ্রস্ত হলো কে? কৃষক। তা সরকার কখনোই চায় না যে আমাদের দেশের কৃষকরা বা উৎপাদকরা ক্ষতিগ্রস্ত হোক। সেজন্য একটা রেগুলেটরি মেকানিজম থাকে এবং সেটা আইন দ্বারা নিয়ন্ত্রিত। এবং এই ক্ষেত্রেই এই নোটিফাইড ক্রপের ভ্যারাইটি রিলিজের পদ্ধতিগুলো একটু কঠিন। কঠিন বলতে কি, এটাকে ওই ক্রপটার ফলন যেটা বলা হচ্ছে সেটাকে পরীক্ষা নিরীক্ষা করে তারপরে সেটাকে কৃষকের হাতে যাওয়ার অনুমতি দেওয়া হয় নোটিফাইড এর জন্য। আর নন নোটিফাইড এর জন্য সেখানে নিয়ম শৃঙ্খলাটা একটু শিথিল, সহজেই ভ্যারাইটি রিলিজ করা যায়। তা নোটিফাইড ক্রপস এর ক্ষেত্রে ভ্যারাইটি রিলিজের পদ্ধতি কি? প্রথমে নির্দিষ্ট ফি সহকারে এনএসবি তে অ্যাপ্লাই করতে হবে। এনএসবি কি? ন্যাশনাল সিড বোর্ড। এটা কি? ন্যাশনাল সিড বোর্ড। এটা কোথায় অবস্থিত? স্যার এনসিবি ছিল কোশ্চেনে, এনসিবি মানে তাহলে কি? এনসিবি ওটা ভুল ছিল, ওটা হবে ও আচ্ছা। এনএসবি। এনএসবি, ন্যাশনাল সিড বোর্ড। এটা কোথায় অবস্থিত? এটা তোমার মিনিস্ট্রি অফ এগ্রিকালচার। মিনিস্ট্রি অফ এগ্রিকালচারের আন্ডারে এই ন্যাশনাল সিড বোর্ড অবস্থিত এবং এর চেয়ারপারসন হচ্ছে মিনিস্ট্রি অফ এগ্রিকালচারের যিনি সচিব, তিনি হলেন এটার চেয়ারম্যান, এনএসবির চেয়ারম্যান। আবার এনএসবি এটা কার আন্ডারে? আমি একটু, লিঙ্কটা ঠিক হলো না, একটু ভালোভাবে লিখি। মিনিস্ট্রি অফ এগ্রিকালচার,
তার আন্ডারে আছে সিড উইং, তারই আন্ডারে হলো এনএসবি। মিনিস্ট্রি অফ এগ্রিকালচারের আন্ডারে আছে সিড উইং, এটা একটা উইং, এটা সিড রিলেটেড অংশটা দেখাশোনা করে এবং এরা ভ্যারাইটি রিলিজের সাথে জড়িত। তারই আন্ডারে আছে ন্যাশনাল সিড বোর্ড, এর চেয়ারপারসন হচ্ছে সচিব এবং এর মেম্বার সেক্রেটারি হচ্ছে সিড উইং এর যিনি ডিজি, উনি হচ্ছে মেম্বার সেক্রেটারি। এবং ন্যাশনাল সিড বোর্ডে যখন ভ্যারাইটি রিলিজ করতে যাবা, ভ্যারাইটি রিলিজ বলতে কি, তোমার নোটিফাইড ক্রপস এর যখন রিলিজ করতে যাবা তখন এই এনএসবি তে অ্যাপ্লাই করতে হবে। এনএসবি তে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করলে নির্দিষ্ট ফি জমা দিতে হবে এবং ভ্যারাইটি রিলিজের যে অংশটা আমি শেষ করছি সেখানে 2019 এর আইনগুলো একটু আলোচনা করছি। ফর ইনব্রেড রাইস রিলিজের জন্য ইনব্রেড, তারপরে তোমার হাইব্রিড রাইস রিলিজের পদ্ধতি, এই বিষয়গুলো আলোচনা করছি। কি, ইনব্রেড রাইস যদি তুমি রিলিজ করতে চাও তাহলে এনএসবি তে নির্দিষ্ট ফি সহকারে অ্যাপ্লাই করতে হবে এবং নির্দিষ্ট পরিমাণ সিড দিতে হবে, সেটা 1 কেজি সম্ভবত। সিড দেওয়ার পরে, নির্দিষ্ট ফি দেওয়ার পরে এই এনএসবি করবে কি, সেটা পাঠায় দিবে টেকনিক্যাল কমিটিকে। এর আন্ডারে একটা টেকনিক্যাল কমিটি আছে এবং সেই টেকনিক্যাল কমিটির সাথে এসসিএ জড়িত, সিড সার্টিফিকেশন এজেন্সি এর সাথে জড়িত এবং ইনি এসসি এর ডিরেক্টর বা ডিজি এটার সাথে জড়িত, এটার উনি মেম্বার টেকনিক্যাল কমিটি। এই টেকনিক্যাল কমিটি এসসি এর মাধ্যমে এই যে বীজগুলো দিল, বীজগুলো দিয়ে প্রথম বছরে ডাস্ট টেস্ট করবে। ডাস্ট, ডিস্টিংক্ট ইউনিফর্ম স্টেবিলিটি টেস্ট। ডিস্টিংক্ট বলতে তুমি যে ইনব্রেড লাইনটা ডেভেলপ করছো বা যেটার জন্য আবেদন করতে চাও সেটা অন্য ভ্যারাইটি থেকে আলাদা কিনা, এটিকে বলা হচ্ছে ডিস্টিংনেস। অর্থাৎ সেটা দেখতে বা চিনতে অন্য ভ্যারাইটি থেকে আলাদা হতে হবে। তুমি আরেকজনের ভ্যারাইটি নিজের বলে চালা দিতে পারবে না। ইউনিফর্মিটি, অর্থাৎ যে লাইনটার জন্য অ্যাপ্লাই করছো সেই লাইনে সেই পপুলেশনটা ইউনিফর্ম কিনা, গাছগুলো দেখতে এক কিনা, একই রকম লাগে কিনা, এটা হলো ইউনিফর্মিটি। আর স্টেবিলিটি বলতে এটা যেন দিনাজপুরে যেরকম ফলন হয় চিটাগাঙ্গে সেরকম ফলন হয়, এটাকে বোঝানোর জন্য বলা হচ্ছে স্টেবিলিটি, মানে স্টেবল একটা ভ্যারাইটি। এই ডাস্ট টেস্ট কোথায় করা হবে? ডাস্ট টেস্টটা করা হবে প্রথম বছর, ফার্স্ট ইয়ার। সেকেন্ড ইয়ারে গিয়ে তোমার ইল্ড টেস্ট করা হবে। কয়টা রিজনে? 10টা রিজনে। পাস করতে হবে কয়টায়? মিনিমাম 6টায়। তখন কার আন্ডারে কে করলো? এই টেকনিক্যাল কমিটি করলো এসসি এর মাধ্যমে। পরবর্তীতে এই টেকনিক্যাল কমিটি যদি এগুলি সব স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট আসে, এ আবার করবে কাকে রিপোর্ট করবে? এনএসবি কে রিপোর্ট করবে যে আবেদিত লাইনটি ভ্যারাইটি হিসাবে রিলিজ করা যেতে পারে। এনএসবি তখন সেই
অ্যাপ্লিকেশন প্রাপ্তির পরে সেটাকে ভ্যারাইটি হিসেবে রিলিজ করবে। এবং এই ক্ষেত্রে আমি বলছিলাম যে এক একটা ভ্যারাইটি রিলিজের জন্য তোমার 32,000 টাকা করে সম্ভবত এক একটা সাইটের জন্য জমা দিতে হয়। তাতে মনে হয় 3,20,000 টাকা এই ইনবিল্ট লাইন টেস্টের জন্য তোমাকে জমা দিতে হবে, যেটা আগের রুলস এর মধ্যে এটা ছিল না, বর্তমান রুলস এর মধ্যে এটা ইনক্লুড করা হয়েছে। আর হাইব্রিড ভ্যারাইটির জন্য এত টাকা জমা দিতে হয় না, হাইব্রিড ভ্যারাইটির জন্য কম পরিমাণ টাকা জমা দিতে হয়, কিন্তু এটা টেস্ট করা হয় BR28, 29 এর সাথে, এবং টেস্ট রেজাল্ট একইভাবে করা হয়। টেস্ট রেজাল্ট যদি তোমার ফেভারেবল হয় তখন তারা এনএসবি কে একইভাবে এটা রিলিজের জন্য সুপারিশ করে। অর্থাৎ তাহলে পদ্ধতিটা কি হচ্ছে, তোমার এনএসবি থেকে তোমার টেকনিক্যাল কমিটি তোমার এক্সপেরিমেন্ট গুলো কন্ডাক্ট করে উইথ দ্য হেল্প অফ এসসিএ। যে রেজাল্ট পায় সেটা টেকনিক্যাল কমিটি ইভালুয়েট করে আবার এনএসবি তে ফেরত পাঠায়। এনএসবি তখন ভ্যারাইটি রিলিজ করে থাকে। ভ্যারাইটি রিলিজের জন্য বা রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয় বা রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটা সম্পন্ন করে। এবং এই যে টেস্টের যে বিষয়গুলো আছে এসসি এর মাধ্যমে, সেটা অনলি ফর তোমার নোটিফাইড ক্রপস। নোটিফাইড ক্রপের জন্যই শুধুমাত্র পরীক্ষাগুলো করা হয়, নন নোটিফাইড ক্রপের জন্য পরীক্ষার প্রয়োজন নাই, বা এসসিএ সেই এক্সপেরিমেন্টটা করেন। আবেদনগুলো দেখে, প্রয়োজনীয় ব্যবস্থা নেয়, নোটিফিকেশন করে দেয়। এটা আমি সংক্ষেপে বললাম, বাকিটা একটু লেকচারগুলো একটু দেখে নিও। কি কিছু বোঝা গেছে না একদমই যায় নাই? জি স্যার, বোঝা গেছে। আচ্ছা, নেক্সট। ফাইনালের জন্য ইম্পর্টেন্ট কিছু দিয়ে দেন স্যার। জি স্যার। জি স্যার, শিওর স্যার, কিছু দিয়ে দেন স্যার। এখন সবার জবান খুলছে নাকি? স্যার আমরা তো সবগুলোই স্যার পড়বো ইনশাআল্লাহ স্যার, যা আছে সবগুলোই পড়বো স্যার, কোনো সমস্যা নেই স্যার। কিন্তু স্যার আমাদের তো স্যার অবস্থা এবার একটু খারাপ স্যার। এটা হচ্ছে কি, আমি যতটুকু বলতে পারি যে কোশ্চেন গুলো সহজেই করা হবে, ক্রিটিক্যাল যাতে না থাকে, বেশি ওরিড হওয়ার কারণ নাই, সহজভাবে দেখবা। আর আমি কতগুলো বিষয় হয়তো বা, যেমন আমি যখন পড়াইছি এই বিষয়গুলো, সেগুলা ফেব্রুয়ারি বা মার্চের দিকে বা এপ্রিলের দিকে, এবং পড়াশোনাটা এমন জিনিস যদি চর্চা করা না হয় এটা ভুলে যাওয়া হয়। যে জিনিসগুলো আসলে, যেমন পার্থক্য কতগুলো পড়বা, যেমন মাস সিলেকশন, পিওর লাইন সিলেকশন, পেডিগ্রি মেথড, বাল্ক মেথড, তারপরে ব্যাকক্রস মেথড, পেডিগ্রি মেথড, ডমিনেন্ট জিন ট্রান্সফার, রিসেসিভ জিন ট্রান্সফার, তারপর নোটিফাইড ক্রপস, নন নোটিফাইড ক্রপস কয়টা আছে, এবং রাইসের ইনব্রেড লাইন রিলিজের জন্য কি কি ব্যবস্থা নেওয়া হয়, বা 2019-এর ল গুলো কি। তারপর ডায়াগ্রাম যেগুলো আছে, যে তোমার পেডিগ্রি মেথড, বাল্ক মেথড, সিঙ্গেল সিট ডিসেন্ট মেথড, এই ডায়াগ্রাম সবই তো গেল হ্যাঁ সরি স্যার, সবই তো বলা হয়ে গেল স্যার, বেশি হয়ে যায়। এটা আমি সব বলি নাই। এখন যদি সব বলতে যাই
তাহলে আরো কঠিন হয়ে যাবে। আমি সহজে বলছি, তুমি যদি সহজভাবে না নাও, তুমি যদি এখন বলো যে আমি তিনটা প্রশ্ন বলবো, তাহলে তো এটা কোশ্চেন দেওয়া স্যার হবে। আমাদের স্যার 10-12টা কোশ্চেন দিন স্যার। এটা হবে না, কারণ 10-12টা কোশ্চেন দিলে সেটা আসবে কিনা ওটা গ্যারান্টি আমি দিতে পারবো না। কারণ কোশ্চেন কে করবে বা কিভাবে হবে সেটা ডিপার্টমেন্টে বসেই একবারে সিদ্ধান্ত হবে। ঠিক আছে, আমি যেটা বললাম কিন্তু এটা রাখতে পারলাম না, সেটা মনে হয় ঠিক হবে না। আমি যেগুলি, যদি সুযোগ থাকে আমি যেগুলি বলছি এর মধ্যে থাকে, কিন্তু এটা আসলে হবে না স্যার যে স্যার তাহলে স্যার ডিপার্টমেন্টে বসার পরেই স্যার দিয়ে দেন স্যার। এইটা, ওই কথা আমি তো দিতে পারবো না। ওই কথা দিতে পারবো না যে আমি তোমাকে প্রশ্ন দিব। আমি তোমাকে এতটুকু বলতে পারি যে তোমাদের যেগুলি পড়ানো হয়েছে ক্রিটিক্যাল যাতে কিছু না থাকে, তোমরা সহজে আনসার করতে স্যার পারো। আপনার টপিক গুলো তো স্যার কঠিনই লাগে স্যার, একটু কম না, করে দেন স্যার। আমি এখন সহজ কোনটা কঠিন কোনটা এটা তো তুমি বুঝো। জি স্যার। হ্যাঁ, সহজ এই যে তোমরা কিছু কিছু কঠিন বিষয় উপস্থাপন করছো, বিষয়গুলো কঠিন ভাবে থাকবে না, সহজ ভাবে থাকবে। তোমাকে তো কিছু জিনিস, তুমি এখন যদি মাস সিলেকশন, পেডিগ্রি, লাইন সিলেকশনের ডায়াগ্রাম না জানো, তাহলে তুমি কি আনসার করবা? পেডিগ্রি মেথডের ডায়াগ্রাম যদি না জানো, তুমি কি আনসার করবা? জি স্যার, ব্যাক ক্রস বাল্ব মেথড এগুলা দিয়ে না, ওগুলা দিলে হবে স্যার। জি স্যার, ওই ইয়াটা সমস্যা হয়েছে। এখন কি দেওয়া হবে না হবে আমি বলি না, আমি খালি বলছি যে বিষয়গুলো যাতে কঠিন না হয়, এইটুকুই আমি সহজভাবে যেটুকু তোমাদের পড়ানো হয়েছে বা যে বিষয়গুলো, যে মাস সিলেকশন আমি তোমাকে আউটলাইন বলছি, জটিল যাতে না হয়। তোমরা বুঝে, তোমরা যেগুলি হয়েছে পড়েই যাতে বুঝতে পারো যে এটার আসলে উত্তর এটা, তোমাকে যেন পরীক্ষার হলে খুঁজতে না হয় এটার আসলে উত্তর কোনটা হবে। এটা হলো প্রিন্সিপাল, যে জিনিসগুলো সহজে উপস্থাপন করা, যে প্রশ্নগুলোর ধরনগুলো এরকমই হবে, জটিলতা থাকবে না। কিন্তু তোমরা তোমাদের মতো করে প্রস্তাব করতে পারবো না। আমি আমার পক্ষ থেকে যেটা বলছি যে যাতে সহজ হয়, যাতে তোমরা হেজিটেট ফিল না করো বা প্রশ্নটা সহজে ধরতে পারো, লিখতে পারো। স্যার ঠিক আছে, স্যার শুধু ডায়াগ্রাম গুলা দিব, ডিটেলস তো লিখবো না না স্যার? না, ডায়াগ্রাম গুলো দিলে পাশে পাশে তো তুমি তো একটু সংক্ষেপে বর্ণনা তো লিখবাই। জি স্যার। এই যে তুমি এইখানে যদি বক্স দাও P1 ক্রস P2, F1, F2, এখানে তো তোমার পাশে পাশে একটু তো বর্ণনা লিখতে হবে যে F2 এখানে প্লান্টের সংখ্যা হলো, যদি পেডিগ্রি মেথড হয় প্লান্টের সংখ্যা হলো 2000 থেকে 10,000, ইন্ডিভিজুয়াল প্লান্ট সিলেকশন করতে হচ্ছে, না হলে এই ডায়াগ্রাম দেখে তো কিছু বোঝা যাবে না। জি স্যার, আর বুঝছি কিছু না স্যার। পারলে তোমাকে ডায়াগ্রাম টুকু দিবা, একেবারে যে জানা যতটুকু এইটুকু হলো যে পরীক্ষার স্ট্র্যাটেজি। এই সংক্ষেপে সংক্ষেপে তোমাকে এখানে ডেসক্রিপশন গুলো দিতে হবে।
নিয়ে পড়ো, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। একবারে 3টা পড়া হয়ে যাবে এবং সেখান স্যার থেকে এগুলা সাথে কি স্যার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এগুলো করতে হবে? এগুলো তো তুমি দেখে রাখলেই সহজে পাবা। জি স্যার। একটার সাথে তুমি যদি পাশাপাশি পেডিগ্রি মেথড, বাল্ক মেথড, সিঙ্গেল সিট ডিসেন্ট মেথড 3টাকে পাশে রেখে যদি পড়ো, কোনটার সাথে কি পার্থক্য, এটি তো আমি ক্লাসে পড়ানোর সময় বলছি যে কোনটার কি পার্থক্য। এটা এই মেথডটা যখন টেবিল ডায়াগ্রাম গুলো দেখবা তখনই তো একই সাথে পড়া হবে। বরঞ্চ এই পাশাপাশি মনে রেখে পড়লে ওটা সহজেই মনে রাখতে পারবে। তা আমার মনে হয় যে যতটুকু আলোচনা সেটা শেষ হয়েছে। আর যদি প্রশ্ন না থাকে এখানে আমি শেষ করছি। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।